দর্শক, সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গে আছি ইবনে সাইদ অঙ্কুর। এ সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, কোন বিষয়গুলো ছিল ট্রেন্ডিং, সব কিছুই থাকছে আজকের পর্বে। শুরুতেই থাকছে শিরোনাম। নূরজাহানের মানবিক আলোয় আলোকিত হয়নি প্রতিষ্ঠিত সন্তানেরা। নেশা নয়, গবেষণাই ভবিষ্যতের পথ। গাজার পাতায় লুকোনো বিজ্ঞানের নতুন সম্ভাবনা। মাশরাফির বাড়ির সামনে মিমিক্রির সুরে আম্মারের ফেসিবাদ বিরোধী বার্তা। 12 ইয়ার থিওরি সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্ব চ্যাম্পিয়ন। প্রধানমন্ত্রীর সঙ্গে 1.5 ঘন্টার বৈঠকে ব্যক্তিগত দাবি নয়, দেশের কথাই বললেন জুয়েল রানা। অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিহাসে নূরজাহান ছিল সম্রাট জাহাঙ্গীরের দেওয়া এক উপাধি, অর্থ জগতের আলো। কিন্তু রাজধানীর মিরপুরে 72 বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যু যেন সেই আলোর বিপরীত এক নির্মম বাস্তবতার গল্প। এক সপ্তাহ ধরে ফ্ল্যাটে পড়েছিল তার পচা গলা মরদেহ, অথচ তিনি ছিলেন 3 প্রতিষ্ঠিত সন্তানের জননী, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, একজন বুয়েটের শিক্ষক এবং একজন কানাডা প্রবাসী। বিস্তারিত দেখুন তানভীর লিমনের প্রতিবেদনে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। মিরপুরের একটি ফ্ল্যাট বাসা থেকে নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের ভেতরের পরিস্থিতি দেখলে ভাবনায় আসবে এর চেয়ে রাস্তায় বসবাসরত পরিবার সুন্দর ও গোছানো। আর প্রশ্ন জাগবে, এই ভরা পৃথিবীতে কি সত্যিই কেউ কি ছিল না নূরজাহানের? কম দামি ছিলাম এক। মুঘল ইতিহাসে নূরজাহানের ছিল একজন সম্রাট জাহাঙ্গীর, আর নূরজাহান নামটি সম্রাট জাহাঙ্গীরের দেওয়া সম্মান আর ভালোবাসার এক উপাধি, যার অর্থ জগতের আলো। মৃত নূরজাহান বেগমের মৃত্যুসজ্জায় কোনো আলোকবর্তিকা না থাকলেও মা হিসেবে নূরজাহান বেগম যে আলো ছড়িয়েছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। তার 3 ছেলে সমাজে সুপ্রতিষ্ঠিত, একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বুয়েট শিক্ষক এবং অন্যজন কানাডা প্রবাসী। বাংলাদেশের প্রেক্ষাপটে এটিকে সফল জীবন বলাই যায়। কিন্তু প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠান যে সবসময় মানবিকতা বা দায়িত্ববোধ শেখায় না, তা বেশ অনুমেয়। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় আগে মৃত অবস্থায় পড়ে থাকার পর রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে 72 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি শুধু একটি অস্বাভাবিক মৃত্যু নয়, বরং নগর জীবনের পারিবারিক বিচ্ছিন্নতা ও প্রবীণদের প্রতি দায়িত্ববোধ নিয়ে এক নতুন প্রশ্ন। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত। রোববার 1 জুন 2026 তারিখে রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে ফ্ল্যাটে যায় পল্লবী থানা পুলিশ। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৃদ্ধার মৃত্যুর সময় ও পরিস্থিতি সম্পর্কে পরিবারের কাছ থেকে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি, তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃদ্ধা যে কক্ষে থাকতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং আবর্জনায় ভরা। পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘদিন যথাযথ পরিচর্যা ও তত্ত্বাবধান থেকে বঞ্চিত ছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জীবিত অবস্থায় একজন মা কতটা নিঃসঙ্গ ছিলেন যে মৃত্যুর পরও কয়েকদিন কেউ তা টের পেল না। প্রতিষ্ঠিত সন্তানদের পরিবার থেকেও একজন প্রবীণ মানুষের এমন পরিণতি আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের সামনে এক কঠিন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তানভীর লিমন, চ্যানেল আই। বাংলাদেশে গাজা শব্দটি উচ্চারিত হলেই সাধারণত নেশা, অপরাধ কিংবা সামাজিক অবক্ষয়ের বিষয় সামনে আসে। কিন্তু বিশ্বের অন্য প্রান্তে দক্ষিণ আফ্রিকার গবেষণাগারে একই উদ্ভিদকে ঘিরে উন্মোচিত হচ্ছে বিজ্ঞানের নতুন সম্ভাবনা।
বিস্তারিত দেখুন রিয়াজউদ্দিন আহমেদের প্রতিবেদনে। সন্ধ্যাবেলা তার একটু গাঁজা খাওয়ানোর অভ্যাস আছে। কি গাঞ্জা খায়? বাংলাদেশে গাঁজা শব্দটি উচ্চারিত হলেই সাধারণত নেশা, অপরাধ বা সামাজিক অবক্ষয়ের বিষয় সামনে আসে। আর দক্ষিণ আফ্রিকায় এই গাঁজা থেকে চিকিৎসা বিজ্ঞানের সম্ভাবনাময় বিরল রাসায়নিক যৌগ খুঁজে বের করেছেন একদল তরুণ গবেষক। এই গবেষণার নেতৃত্ব দেন দক্ষিণ আফ্রিকার স্টেলেনবশ ইউনিভার্সিটির কেমিস্ট্রি ও পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক আন্দ্রে দ্য ভিলিয়ার্স। গবেষণার প্রধান লেখক ছিলেন বিশ্লেষণধর্মী রসায়নবিদ মার্গ্রিট মুলার। গবেষকরা দক্ষিণ আফ্রিকায় বাণিজ্যিকভাবে চাষ হওয়া গাঁজার 3টি ভিন্ন জাতের পাতা সংগ্রহ করেন। এরপর তারা অত্যাধুনিক 2-ডাইমেনশনাল লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং হাই রেজলিউশন ম্যাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তি ব্যবহার করে পাতার ভেতরের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করেন। সহজ ভাষায় বললে এই প্রযুক্তির মাধ্যমে গাঁজার পাতার ভেতরে থাকা শত শত ক্ষুদ্র রাসায়নিক যৌগকে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়। গবেষণায় বিজ্ঞানীরা মোট ৭৯টি ফেনোলিক যৌগ শনাক্ত করেন। এর মধ্যে 25টি যৌগ আগে কখনো গাঁজা উদ্ভিদে পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা প্রথমবারের মতো ফ্ল্যাভো অ্যালকালয়েড নামের অত্যন্ত বিরল এক ধরনের যৌগের অস্তিত্ব খুঁজে পান। এই যৌগ প্রকৃতিতে খুব কম পাওয়া যায় এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক ও সম্ভাব্য অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ রয়েছে। গবেষক ম্যাগ্রিয়েট মুলার জানান, গাঁজা উদ্ভিদ অত্যন্ত জটিল। এতে 750টিরও বেশি মেটাবোলাইট বা রাসায়নিক উপাদান রয়েছে। তবে মাত্র 3টি জাত বিশ্লেষণ করেই এত বৈচিত্র্য পাওয়া যাবে তা তারা আশা করেননি। বিশেষ করে গাঁজার পাতায় প্রথমবারের মতো ফ্ল্যাভো অ্যালকালয়েড শনাক্ত হওয়াকে তারা বড় বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে দেখছেন। বিজ্ঞানীরা মনে করছেন, এতদিন যেসব গাঁজার পাতা অপব্যবহার হতো সেগুলো ভবিষ্যতে ওষুধ গবেষণার মূল্যবান উপাদান হতে পারে। তবে এই যৌগগুলোকে সরাসরি চিকিৎসায় ব্যবহার করার আগে আরও দীর্ঘমেয়াদী গবেষণা ও ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজন বলে তারা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা বাংলাদেশের তরুণ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তরুণরা পর্যাপ্ত গবেষণার সুযোগ ও সঠিক দিক নির্দেশনা পেলে অলস সময় ও নেতিবাচক প্রবণতার বদলে জ্ঞান চর্চা ও নতুন আবিষ্কারের দিকে এগোতে পারে। তাদের বিশ্বাস, গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী পরিবেশ তৈরি করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ থেকেও বিশ্বমানের বৈজ্ঞানিক আবিষ্কার উঠে আসতে পারে। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সালাউদ্দিন আম্মার। সম্প্রতি সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও রাজনৈতিক মাশরাফি বিন মর্তুজার পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। বিস্তারিত দেখুন তানবিল লিমনের প্রতিবেদনে। যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সালাউদ্দিন আম্মার। সম্প্রতি তিনি সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও রাজনীতিবিদ মাশরাফি বিন মর্তুজার 5ই আগস্টের পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। দিল্লিতে খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া করতে হবে। ভিডিওতে তিনি মিমিক্রির সুরে কথা বলেন এবং ফ্যাসিবাদের পরিণতি নিয়েও মন্তব্য করেন। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতিও বার্তা তুলে ধরেন। আর যারা নতুন নির্বাচিত হয়েছে, যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ আম্মারের বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখলেও কেউ এটিকে মব হামলা বা জনতার বিচারকে পরোক্ষভাবে উৎসাহিত করার ইঙ্গিত খুঁজে পেয়েছেন। ভালো করে শাসন করো, অতীত থেকে শিক্ষা নাও। বুঝতে পেরেছ? ভিডিও ঘিরে আরেকটি প্রশ্ন সামনে এসেছে। ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিচার করার দায়িত্ব কি কোনো ব্যক্তিবিশেষের? যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। নেটিজনরা মনে করছেন, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের বিচার বা জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালতের দায়িত্ব। কোনো রাজনৈতিক কর্মী বা ব্যক্তির একক অবস্থান থেকে সেই দায় গ্রহণ করা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। দিল্লিতে খাওয়া দাওয়া কেমন তানভীর লিমন, হচ্ছে? চ্যানেল আই। খাওয়া দাওয়া করতে হবে। আর যারা নতুন নির্বাচিত হয়েছে, যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। ফুটবল বিশ্বকাপ ঘিরে রয়েছে এক দারুণ সমীকরণ। 12 বছর তত্ত্ব বা 12 ইয়ার থিওরি
নামের সেই আলোচিত হিসাব এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের দেখাচ্ছে নতুন স্বপ্ন। ইতিহাস কি আবারও কথা বলবে? সেই সমীকরণ বা সম্ভাবনার গল্প নিয়ে রিপোর্ট করেছেন জুনায়েদ সহল। ফুটবল বিশ্বকাপ ঘিরে দারুণ একটা সমীকরণ আছে, যেই সমীকরণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই আবারও বিশ্বসেরা হওয়ার ফানস উড়াচ্ছে। এটি 12 বছর তত্ত্ব বা 12 ইয়ার থিওরি হিসেবে পরিচিত। কোনো দল বিশ্বকাপের ফাইনাল হারলে 12 বছর পর আবার তারাই হয় বিশ্ব চ্যাম্পিয়ন। 12 বছর তত্ত্ব বিশ্বকাপ ইতিহাসে ঘটেছে 3 বার। এদিকে সর্বশেষ 12 বছর আগে পরাজিত দলটির নাম আর্জেন্টিনা। 2014 সালে ব্রাজিল আসরে ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আলবিসেলেস্তারা। অর্থাৎ তত্ত্বমতে এবার বিশ্বজয়ী চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। বিশ্বকাপ ইতিহাস এই ক্ষেত্রে পরপর 3টি এই ঐতিহাসিক চক্রের কথা বলে, যেখানে 12 বছরের ব্যবধানে ফাইনালে হারা 3 দল ইতালি, জার্মানি ও ফ্রান্স শিরোপা উঁচিয়ে ধরেছিল। ইতালি 1994 ঐতিহাসিক বিশ্বকাপে ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল পেনাল্টিতে। ঠিক 12 বছর পর 2006 আসরে জার্মানিতে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছিল। জার্মানি 2002 আসরে ফাইনালে ব্রাজিলের কাছে 2-0 গোলে হেরেছিল। ঠিক 12 বছর পর 2014 আসরে ব্রাজিলেই শিরোপা জিতেছিল জার্মানরা। ফ্রান্স 2006 সালে ইতালির কাছে পেনাল্টি শুটআউটে হেরেছিল। 12 বছর পর 2018 রাশিয়া আসরে শিরোপা উঁচিয়ে ধরেছিল কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে আর্জেন্টিনা 2014 আসরে ফাইনালে জার্মানির কাছে হেরেছিল। তথ্য অনুযায়ী আলবিসেলেস্তারা জিততে চলেছে 2026 ফিফা বিশ্বকাপ। ক্রীড়া বিশ্লেষকরা বলে এই ঘটনাটি বেশ মজার। অনেকে আবার দাবি করেন তথ্যটি ব্যর্থও হয়েছে। আর্জেন্টিনা যেমন 1990 আসরে ফাইনালে হেরেছিল, কিন্তু 2002 আসরে শিরোপা জিততে পারেনি। ব্রাজিল 1998 আসরে ফাইনালে হেরেছিল, 4 বছর পরেই 2002 আসরে শিরোপা জিতেছিল। নেদারল্যান্ডস 2010 আসরে হেরেছিল, কিন্তু 2022 আসরে শিরোপা জিততে পারেনি ডাচরা। এটি তাই মজার পরিসংখ্যান হয়েই রয়ে গিয়েছে অনেক সময়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 দিন পর বসতে চলেছে মহাযজ্ঞ। পর্দা নামবে 19 জুলাই। সেদিন দেখা মিলবে বিশ্ব চ্যাম্পিয়নের। 12 বছর তত্ত্ব মিললে লিওনেল মেসির হাতে আরও একটি বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি দেখা মিলবে। জুনায়েদ সহল, চ্যানেল আই। 1.5 ঘন্টার আন্তরিক আলোচনায় উঠে এলো দেশ, মানুষ ও ভবিষ্যতের নানা প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানবিক গল্প তুলে ধরা কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎ ছিল ব্যতিক্রমী এক মুহূর্ত। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান কি চান। জবাবে জুয়েল রানা বলেন ব্যক্তিগত কোনো দাবিই নেই, বরং দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ও বিভিন্ন বাস্তব সমস্যার কথাই তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর লিমন। প্রায় 1.5 ঘন্টা প্রধানমন্ত্রী আমার সাথে গল্প করেছেন। জাগতিক জীবনের কিছুই চাওয়ার নেই, প্রধানমন্ত্রী ব্যবহারে আমি মুগ্ধ। দেশের মানুষের কাছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরল ও অনাড়ম্বর জীবনযাপনের নানা মুহূর্ত আলোচনার গল্প হয়ে ওঠে, ঠিক তখনই হয়তো তারেক রহমান প্রকৃতি ও জীবনের সহজ পাঠ শেখেন গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানবিক গল্প তুলে ধরা কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানার কন্টেন্ট থেকে। প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ কথা বলার সৌভাগ্য হলো। প্রধানমন্ত্রী প্রকৃতিকে অনেক ভালোবাসেন। তিনি বলছিলেন যখন দেশের বাইরে ছিলেন তিনি তখন প্রকৃতিকে কাছ থেকে দেখেছেন। আমাদের বাংলাদেশের নির্মল প্রকৃতিকে আমরা তুলে ধরি কন্টেন্টের মাধ্যমে। এই বিষয়টি তিনি খুব দারুণভাবে উপভোগ করেন। তারা দুজন দুই ভিন্ন জগতের মানুষ হলেও তাদের সাক্ষাৎ যে কতটা মানবিক, আন্তরিক ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে একথা যে কারো অনুমেয়। ঠিক তেমনটাই হলো। গত 1 জুন 2026 তারিখে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন চিত্ত মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন ভাই আমাকে ফোন করেছিলেন। তিনি জানালেন প্রধানমন্ত্রী আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ আমি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমার সাথে দেশের প্রধানমন্ত্রী দেখা করতে চান, এটি আমার জন্য সত্যি গৌরবের ছিল। পুরো সাক্ষাৎ জুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যেখানে রাষ্ট্র, তরুণ সমাজ ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জুয়েল রানাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন নিজের জন্য তিনি
কি চান? প্রশ্নটির উত্তরে জুয়েল রানা জানান, তিনি নিজের জন্য কোনো ব্যক্তিগত সুবিধা বা দাবি নিয়ে আসেননি। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণই তার প্রত্যাশা। এবং বলছিলেন এই কাজটি যেন আমি না থামাই। এটিও বলছিলেন যে এই কাজটি আরো ভালোভাবে করতে আমার কি কি লাগবে। আমি শুধুমাত্র বলেছি আপনি দোয়া করবেন, আমার কিছুই নেয়ার নেই, শুধুমাত্র আপনার দোয়া চাই। জুয়েল রানার এমন জবাব শুনে প্রধানমন্ত্রী কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, নিজের জন্য তো কিছুই চাইলেন না, তাহলে বলুন আমার জন্য কি করবেন? জবাবে জুয়েল রানা বলেন, একজন সুনাগরিক হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য আমি সেটুকুই পালন করব। তিনি বলছিলেন যে কাজটিকে ভালোভাবে করতে কোনো সহযোগিতা লাগবে কিনা। আমি বলেছি না, শুধুমাত্র দোয়া চাই, পরিশ্রম এবং এই বাংলার প্রকৃতিকে ক্যামেরায় উপস্থাপনায় ফুটিয়ে তুলতে পারলে আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করব। প্রধানমন্ত্রী অনেক বেশি ভালোবাসা দিলেন এবং আপ্লুত হলেন, এবং এই প্রকৃতির সাথে সাহিত্যের বর্ণনা এটি তাকে মুগ্ধ করেছে। বললেন এই কাজটি কখনোই ছেড়েন না। তার এই উত্তর শুনে প্রধানমন্ত্রী হাসি মুখে মন্তব্য করেন, আপনি অনেক বুদ্ধিমান। সাক্ষাতের শেষ ভাগে দেশের ডিজিটাল অর্থনীতি, ফ্রিল্যান্সিং খাত, কন্টেন্ট ক্রিয়েশন এবং নতুন প্রজন্মের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমার বেলায় তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুধুমাত্র দোয়াই চেয়েছি, আর জাগতিক জীবনের কিছুই চাওয়ার নেই। এ কারণে আমি সবটুকু বলতে পেরেছি। আমার ভেতরে যত কথা ছিল, রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসাবে আমার যত জায়গায় অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো প্রধানমন্ত্রীর কাছে বলেছি। জুয়েল রানা জানান, প্রযুক্তি নির্ভর তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব তাকে আশাবাদী করেছে। বর্তমান সময়ে আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে ফ্রিল্যান্সার কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের আয়ের 7.5% ভ্যাট দিতে হবে। তো এটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলাম যে এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কিনা, বা ভেবে দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানালেন এটি সম্পূর্ণ ভুল, এরকম কিছুই না। যারা ফ্রিল্যান্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেশের টাকা পাচার করে না, উপরন্তু বিদেশ থেকে তারা অর্থ দেশে নিয়ে আসে। তারা আমাদের রাষ্ট্রের সম্পদ, তাদেরকে আরো বেশি নার্সিং করতে হবে। এবং উনি ওই জায়গায় বসেই ওনার দাপ্তরিক মানুষকে ফোন করলেন এবং বললেন এরকম কিছু হয়েছে কিনা। ওনারা বললেন হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে এমন একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের এই সাক্ষাৎ অনেকের কাছেই একটি ইতিবাচক বার্তা হয়ে উঠেছে, যেখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে নাগরিকের দায়িত্ব, সততা ও দেশের প্রতি দায়বদ্ধতাই গুরুত্ব পেয়েছে বেশি। তানভীর লিমন, চ্যানেল আই। স্বর্ণের কলস উপহার দিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিশেষ সম্মাননা জানিয়েছেন চ্যানেল আই। সন্ধ্যায় চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই বিশেষ উপহার তুলে দেন চ্যানেল আই কর্তৃপক্ষ। আকস্মিক এই সম্মাননায় আবেগাপ্লুত ও আনন্দিত হয়ে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী। অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, শুভেচ্ছা আর ভালোবাসার বহিঃপ্রকাশ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা হিমু। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত আসর TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 20তম আসর, যেখানে বেহুলা লক্ষিন্দরের গল্পে নাচ পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছিলেন দেশসেরা অভিনেত্রী অপু বিশ্বাস। সেই নাচের মহড়ায় মজার ছলেই স্বর্ণের কলস নিয়ে নাচার কথা বলেছিলেন তিনি। তার সেই কথাকেই বাস্তবে পরিণত করল চ্যানেল আই। সন্ধ্যায় চ্যানেল আই স্টুডিওতে অপু বিশ্বাসের হাতে স্বর্ণের কলস তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর, যা পেয়ে মুহূর্তেই আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিনেত্রী অপু বিশ্বাস। আর বলছে যদি কলসটা স্বর্ণের হয় কেমন হবে। আমি স্বর্ণের কলস, আমি ভেবেছি যে আমরা তো এরকম শিল্পীরা অনেক কথাই শুনে থাকি, অনেক কিছুই তো আমাদেরকে জানো না। এমনকি সিনেমার ক্ষেত্রে আমাদের লন্ডন আমেরিকাতে শুটিং হচ্ছে, পরে দেখা যাচ্ছে গুলিস্তানেও হয়ে যাচ্ছে। এই রকম উপহার আমার লাইফে 20 বছরের ক্যারিয়ারে আমি কখনো এটা পাইনি। আমি এবার ক্লাস 5-এ থাকতে নাচ করেছিলাম, সেখানে একটা স্বর্ণপদক পেয়েছিলাম। গলায় যে গোল করে ঝোলানো হয়, নতুনপুরিতে একবার আমাদের কম্পিটিশনে আমি স্বর্ণপদক পেয়েছিলাম, 2বার। আজকে আরেকটি স্বর্ণপদক পেলাম, যেটা আমার মা থাকে বেশি খুশি হতেন। গুণী শিল্পী অপু বিশ্বাস বলেন, শিল্পীকে সম্মান দেওয়ার ক্ষেত্রে চ্যানেল আই সবসময় অনন্য ভূমিকা পালন করে। সত্যি শিল্পীরা কিন্তু একটু সম্মানই চায়, আর কিচ্ছু না। কারণ এই যে অক্লান্ত পরিশ্রম এবং তারা কাজ করে আসে পর্দায়, একটা সময় পর্দায় কাজটা থাকে না, কিন্তু সেই মানুষগুলো যখন আমাদের সামনে আসে, যারা ছোট থাকে বা যেসব চ্যানেলগুলো থাকে, একটু
একটু যদি সম্মানিত করে না, তখন মনে হয় যে প্রাপ্তিটা দ্বিগুণ হয়ে যায়। আয়োজনটি উপস্থাপনা করেন অভিনেত্রী কুসুম শিকদার। আগামী 5ই জুন চ্যানেল আইয়ের পর্দায় দুপুর 2:30 প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইবনে সাইদ অঙ্কুর। পরবর্তী টপ ভিউজ অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।